সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর রিমা আক্তার এফসিপিএস স্টাডি মেড ইজি পাওয়ার্ড বাই ডক্টর সেন লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই স্টাডি ক্লাসের উদ্দেশ্য হলো এফসিপিএস পার্ট 2 এক্সামের বিষয়ভিত্তিক বইসমূহ লাইন বাই লাইন পড়ে শোনানো এবং কিওয়ার্ডসমূহ মনে রাখার জন্য বাংলায় বুঝিয়ে বলা। আশা করি এতে আপনাদের যে কোনো টপিক্সের বিস্তারিত মনে রাখাটা সহজ হবে, ফলে পরীক্ষায় আরও সাহস নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। চলুন আজকে শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার অ্যানিমিয়া যে চ্যাপ্টার 20 মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইলনেস কমপ্লিকেটিং প্রেগনেন্সি, সেটার আমি কন্টিনিউশন করব। পার্ট 6, সেটা শুরু হয়েছে পেজ নাম্বার 312। আচ্ছা, আমরা আগে যে পেজটা পড়েছিলাম সেটা ছিল আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার যে আয়রন থেরাপি, প্যারেন্টারাল ব্লাড ট্রান্সফিউশন, ওগুলো আমরা 311 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছিলাম। এখন আজকে আমি 312 নম্বর পৃষ্ঠায় এক্সচেঞ্জ ট্রান্সফিউশন থেকে শুরু করব। দ্য প্লেস অফ এক্সচেঞ্জ ট্রান্সফিউশন ইজ মাচ লিমিটেড except in desperate cases. Its indications are: number 1, cardiac failure due to severe anemia; number 2, cases of severe anemia requiring surgery; number 3, severe anemia whatever may be the type, with packed cell volume less than 13%, near term as a safer alternative to simple transfusion. The method is well tolerated and dramatic improvement of the patient's outlook occurring within 30 minutes. The main drawbacks are: large quantity of fresh blood is required, and that too has to be collected from several donors. Number 2, chance of serum hepatitis is more. আচ্ছা, এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা ভ্যালু কি আমাদের অ্যানিমিয়ার ক্ষেত্রে? এটা বলছে the place of exchange transfusion is very much limited except in desperate cases. তো আমরা বলছি যে ডেসপারেট কেস ছাড়া আমাদের আসলে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের ইউজটা খুব লিমিটেড। এটা কখন দিব? হার্ট ফেলিওর উইথ সিভিয়ার অ্যানিমিয়া, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কেসেস অফ সিভিয়ার অ্যানিমিয়া রিকোয়ারিং সার্জারি। 3 নম্বর হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া হোয়াট এভার মে বি দ্য টাইপ, যে কোনো কারণেই হোক, কোনো কারণে সিভিয়ার অ্যানিমিয়া আছে যেটা কিনা নিয়ার টার্ম অ্যাজ এ সেফার অল্টারনেটিভ টু সিম্পল ট্রান্সফিউশন। এক্ষেত্রে আমরা কি দিব? প্যাকড সেল ভলিউম লেস দেন 13% হইলে তখনই আমরা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া যার কিনা নিয়ার টার্ম, তাদের ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিব। এই মেথডটা ওয়েল টলারেটেড অ্যান্ড ড্রামাটিক ইম্প্রুভমেন্ট অফ দ্য পেশেন্টস আউটলুক উইদিন 30 মিনিটস। এটার কিছু ড্রব্যাক আছে, সেটা হচ্ছে 2টা ড্রব্যাক। 1 নম্বর হচ্ছে অনেকগুলো ফ্রেশ ব্লাড নিতে হয় আমাদের সিভারাল ডোনার্স থেকে। নাম্বার 2 হচ্ছে যেহেতু অনেকগুলো ডোনার থেকে আমাদের অনেক ব্লাড নিতে হচ্ছে, তাহলে চান্স অফ সেরাম হেপাটাইটিসও মোর। আচ্ছা, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন সম্বন্ধে এই কথাটাই বলছে যে ইন্ডিকেশন আর ড্রব্যাক। তারপরের প্যারাটাতে কি বলছে? কোয়ালিটি অফ ব্লাড ট্রান্সফিউজড। This is in fact a partial exchange transfusion when 1300 ml of packed cells are transfused under pressure through an antecubital vein with stimulus withdrawal of 1500 ml of blood from the opposite femoral vein. Thus, the patient ends up with a deficit in blood volume, although with marked improvement of oxygen carrying capacity of the রেড সেল। আচ্ছা, ব্লাড ট্রান্সফিউশনটা আমরা কতটুকু দিব বলছে, প্যারাটাতে বলছে কোয়ান্টিটি অফ ব্লাড ট্রান্সফিউজড আমরা কতটুকু দিব সেটা বলছে। দিস ইজ ইনফেক্ট এ পার্শিয়াল এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, মানে আমরা যে ব্লাডটা নর্মাল ব্লাড ট্রান্সফিউশন করি সেটাকে আমরা পার্শিয়াল এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বলতে পারি। কিভাবে? যখন আমরা 1300 ml প্যাকড সেল ট্রান্সফিউজ করব আন্ডার প্রেশার। কোথা দিয়ে? অ্যান্টিকিউবিটাল ভেইন দিয়ে, থ্রু অ্যান অ্যান্টিকিউবিটাল ভেইন উইথ সিমুলটেনিয়াস উইথড্রয়াল অফ, সাথে সাথে আমরা কি করব? ফিমোরাল ভেইন দিয়ে 1500 ml ব্লাড পেশেন্টের থেকে বের করে নিয়ে আসবো। Thus the patient ends up with a deficit in blood volume, although with marked improvement of oxygen carrying capacity of the red cell.
ঠিক আছে, এটা বলছে আবার বলি কোয়ান্টিটি অফ ব্লাড ট্রান্সফিউজ বলতে কি বলছে, এটা হচ্ছে একটা দিস ইজ ইনফ্যাক্ট এ পার্শিয়াল এক্সচেঞ্জ ট্রান্সফিউশন when 1300 ml of packed cells are transfused under pressure through an antecubital vein with simultaneous withdrawal of 1500 ml of blood from the opposite femoral vein. Thus, the patient ends up with a deficit in blood volume, although with marked improvement of oxygen carrying capacity of the red cell. ঠিক আছে, এখন পেশেন্টটাকে আমরা ডিউরিং লেবার কিভাবে ম্যানেজ করবো একটা অ্যানিমিক পেশেন্ট ফার্স্ট স্টেজ। The following are the special precautions that are to be taken when an anemic patient goes into labor. Number 1. The patient should be in bed and should lie in a position comfortable to her. Number 2. Arrangements for oxygen inhalation is to be kept ready to increase the oxygenation of maternal blood and thus diminish the risk of fetal hypoxia. Number 2. Strict asepsis is to be maintained to minimize purpural infection. ঠিক আছে, তাই ফার্স্ট স্টেজে আমরা কি বলবো, তিনটা আমরা প্রিকশন নিব। এক নম্বর, পেশেন্টটা বিছানায় শুয়ে থাকবে এবং শুড লাই ইন এ পজিশন কমফোর্টেবল টু হার, পেশেন্ট যেভাবে শুতে কমফোর্ট ফিল করে সেভাবে সে শুয়ে থাকবে। 2 নম্বর হচ্ছে অক্সিজেনের অ্যারেঞ্জমেন্টটা আমাদের করে রাখতে হবে। Arrangements of oxygen inhalation is to be kept ready to increase the oxygenation of maternal blood and thus diminish the risk of fetal hypoxia. Number 3 কি বলছে, স্ট্রিক্ট অ্যাসেপসিস মেনটেন করতে হবে আমাদের, কেন, টু মিনিমাইজ পিউপেরাল ইনফেকশন। এবার আমরা সেকেন্ড স্টেজে চলে গেলাম। সেকেন্ড স্টেজে প্রথমে হচ্ছে অ্যাসেপসিস ইজ মেনটেইনড। Prophylactic low forceps or vacuum delivery may be done to shorten the duration of second stage. Intravenous methargine 0.2 mg should be given soon following the delivery of baby. তো সেকেন্ড স্টেজের কী কী সতর্কতা অবলম্বন করবো, এসেপসিস মাস্ট বি মেনটেইন। নাম্বার 2 হচ্ছে আমরা সেকেন্ডটা স্টেজটাকে শর্টকাট করার চেষ্টা করব কিভাবে, প্রোফাইলেক্টিং লো ফরসেপস অর ভ্যাকিউম ডেলিভারির মাধ্যমে। নাম্বার 3 হচ্ছে আইভি আর্গোমেট্রিন, যেটা মিথারজেন 0.2 মিলিগ্রাম মিথারজিন, সেটা আমরা জাস্ট সুন ফলোয়িং দ্য ডেলিভারি অফ দ্য বেবি পেশেন্টকে আইভি দিয়ে দিব। এতে কী হবে, ব্লিডিংয়ের সম্ভাবনাটা কমে যাবে। এবার আমরা থার্ড স্টেজে চলে যাই। ওয়ান শুড বি ভেরি ভিজিল্যান্ট ডিউরিং দ্য থার্ড স্টেজ। Significant amount of blood loss should be replenished by fresh packed cell transfusion after taking the usual precautions mentioned earlier. The danger of postpartum overloading of the heart should be avoided. তাহলে থার্ড স্টেজে কি বলছে আমরা আবার একবার পড়ি। One should be very vigilant during the third stage. Significant amount of blood loss should be replenished by fresh packed cell transfusion after taking the usual precautions mentioned earlier. The danger of PPH, postpartum overloading of the heart, should be avoided. আচ্ছা, থার্ড স্টেজে কি বলছে আমাদের, অ্যানিমাটা ফ্রেশ প্যাকড সেল ট্রান্সফিউশন করে আমরা সেটা ফুলফিল করব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পোস্টপার্টাম ওভারলোডিং অফ হার্ট আমরা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করব। এবার প্রিপ্রিয়ামে কীভাবে আমরা টেক কেয়ার করবো একটা অ্যানিমিক রুগীকে। নাম্বার 1, প্রোফাইলেক্টিং অ্যান্টিবায়োটিক্স আর গিভেন টু প্রিভেন্ট ইনফেকশন। Number 2, pre-delivery antiemetic therapy should be continued till the patient restores her normal clinical and hematological states. Even in an otherwise normal case, iron therapy should be continued for at least 3 months following delivery. Number 3, patient should be warned of the danger of recurrence in subsequent pregnancy. তাহলে কি বলছে, প্রিপ্রিয়ামে একটা অ্যানিমিক রোগীর ক্ষেত্রে আমরা কি করব, 1 নাম্বার প্রোফাইলেক্টিং অ্যান্টিবায়োটিক দিব যাতে ইনফেকশন না হয়। নাম্বার 2 কি বলছে, প্রি ডেলিভারি অ্যানিমিক থেরাপি শুড বি কন্টিনিউড টিল দ্য পেশেন্ট রেস্টোরস হার নর্মাল ক্লিনিক্যাল অ্যান্ড হেমাটোলজিক্যাল স্টেটস। ঠিক আছে, আমরা অ্যান্টিমেটিক দিব যাতে পেশেন্টের নর্মাল ক্লিনিক্যাল এবং হেমাটোলজিক্যাল যে স্টেটটা নর্মাল সেটা আনার রেস্টোর করার চেষ্টা করব।
তারপর কি বলছে যে ইভেন ইন আদারওয়াইজ নর্মাল কেস আয়রন থেরাপি শুড বি কন্টিনিউড ফর অ্যাটলিস্ট 3 মান্থস ফলোয়িং ডেলিভারি হয়ে যাওয়ার পরেও 3 মাস আমাদের আয়রন থেরাপি চালিয়ে যেতে হবে। 3 নাম্বার কি বলছে, পেশেন্ট শুড বি ওয়ার্নড অফ দ্য ডেঞ্জার অফ রিকারেন্স ইন সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি। তাহলে 3 নাম্বারে আমি রোগীকে সতর্ক করে দিব, মা আপনার পরেরবার যখন প্রেগনেন্ট হবেন তখনও কিন্তু এরকম অ্যানিমিয়া হতে পারে রিকারেন্স, সেটার জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এই পর্যন্তই শেষ হয়ে গেল। এখন আমাদের আচ্ছা, আমি পরের যে ক্লাসটা শুরু করব সেটা আমি এখান থেকে 312 নম্বর পেজের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া থেকে শুরু করব। আজকে আমার এই ভিডিওটা যেটা পার্ট 6 সেটা আমি আজকে এখানেই শেষ করব। তাহলে আমার এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা সম্পূর্ণ আজকে শেষ হয়ে গেল। এর পরের যে ক্লাসটা আমার পার্ট 7 অ্যানিমিয়া ক্লাস, সেটা আমি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া থেকে শুরু করব। আচ্ছা, thank you so much viewers. If you like my video, please don't forget to subscribe. Thank you so much.